ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণার সিদ্ধান্ত অস্থায়ী সিদ্ধান্ত। আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে এই মামলা চলছিল হাইকোর্টে। সেই হাইকোর্টের মামলা এবার জানা যাচ্ছে ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণার সিদ্ধান্ত অস্থায়ী সিদ্ধান্ত। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার, রয়েছেন টেলিফোনে। সৌভিক, দেখো, মাননীয় বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চের তরফ থেকে স্পষ্টত বলা হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্পিকার এই বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করার যে সিদ্ধান্ত মাননীয় স্পিকার নিয়েছিলেন, সেই সিদ্ধান্তকে অস্থায়ী সিদ্ধান্ত রূপে বা অস্থায়ী সিদ্ধান্ত হিসাবে পরিগণিত করতে হবে এবং আগামী 2 মাসের মধ্যে এই যে মামলা রয়েছে এই মামলা সিঙ্গেল বেঞ্চের কাছে নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ তুমি জানো যে এই মামলা মাননীয় বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে এতদিন পর্যন্ত বিচারাধীন ছিল এবং তারপরে এই মামলার আজকে সেই মামলার রায়দান করা হয়েছে এবং সেখানেই মাননীয় বিচারপতির বক্তব্য হলো যে এখনো পর্যন্ত এই মামলার ক্ষেত্রে যা যা অভিযোগ উঠে এসেছে, স্পিকারের বিরুদ্ধে যা অভিযোগ উঠে এসেছে, সরকারের বিরুদ্ধে যা অভিযোগ উঠে এসেছে, এই সমস্ত অভিযোগের নিষ্পত্তি করতে হলে একেবারে প্রাথমিক পর্যায়ে হলফনামা আদান প্রদানের প্রয়োজন রয়েছে। ফলে সেই হলফনামা আদান প্রদানের যে পর্ব ছিল সেটা ডিভিশন বেঞ্চের সামনে এখনো পর্যন্ত শেষ হয়নি। তাই এই যে মূল মামলাটি ছিল, যে মামলাটি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের কাছে বিচারাধীন বিচারপতি কৃষ্ণ রাওয়ের যে এজলাস রয়েছে সেই এজলাসে বিচারাধীন রয়েছে। ফলে সেই এজলাসেই এই মামলা আবার ফেরত যাবে। মাননীয় সিঙ্গেল বেঞ্চের বিচারপতিকে অনুরোধ করা হয়েছে যে সেখানে 2 মাসের মধ্যে এই মামলার হলফনামা আদান প্রদানের পরে নিষ্পত্তি করতে হবে এবং ততদিন পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পাবেন, সেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজকে স্পষ্ট করেছে। কিন্তু তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটাও স্পষ্ট করেছে যে স্পিকারের এই যে সিদ্ধান্ত ছিল আপাততভাবে এই সিদ্ধান্তকে অস্থায়ী সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করতে হবে। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করার যে সিদ্ধান্ত সেটা একটা প্রভিশনাল সিদ্ধান্ত ছিল, এই হিসাবে কিন্তু সেটাকে গ্রহণ করতে হবে এবং 2 মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে। তুমি জানো যে এই মামলা যখন কলকাতা হাইকোর্টে আসে সেই সময় শোভনদেব চট্টোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টে এই মামলা করেছিলেন এবং তার বক্তব্য ছিল যে তাকেই কিন্তু দলের তরফ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাকে বিরোধী দলনেতা হওয়ার জন্য তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে সেই স্বীকৃতি অনুযায়ী তার বিরোধী দলনেতা হওয়ার কথা, কিন্তু স্পিকারের তরফ থেকে এখানকার যে পটভূমির যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের পরে হঠাৎ করে দেখা গেল যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে স্পিকার স্বীকৃতি দিচ্ছেন এবং স্পিকার কিভাবে এই স্বীকৃতি দিচ্ছেন সেই প্রশ্ন কিন্তু তারা তুলেছেন। এবং তারপর তুমি জানো যে বিধানসভায় বিধায়কদের সই জাল এই ধরনের একটা অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের ভিত্তিতে তার যে বিচার প্রক্রিয়া আছে বা তার যে ইনভেস্টিগেশন আছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। ফলে সব মিলিয়ে তুমি বুঝতে পারছো যে এই মামলার ক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার স্পিকার বা অধ্যক্ষ তিনি কিভাবে বিরোধী দলনেতার স্বীকৃতি দেন সেই প্রশ্ন তুলেই শোভনদেব চট্টোপাধ্যায় এই মামলা করেছিলেন এবং সেখানে তার বক্তব্য ছিল সই জাল হয়েছে কি হয়নি, কোন বিধায়ক সই করেছেন কি কোন বিধায়ক সই করেননি, সেই বিষয়টা খতিয়ে দেখার কোনো রকম অধিকার বিধানসভার অধ্যক্ষের নেই। তার পাশাপাশি দলের তরফে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তৃণমূল তরফের কতজন বিধায়ক এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তারা সিদ্ধান্ত নিয়ে সেই চিঠি অধ্যক্ষের কাছে পৌঁছেছিলেন, যেই গোটা বিষয়টা যে বিধানসভার অধ্যক্ষ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন সেই খতিয়ে দেখারও কোনো রকম এখতিয়ার বিধানসভার অধ্যক্ষের নেই। এটাই ছিল কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের মূল বক্তব্য এবং সেই কারণেই তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে এসেছিলেন এবং সিঙ্গেল বেঞ্চের কাছে তিনি এই মামলা করেছিলেন। তারপরে জানো যে অন্তর্বর্তীকালীন যে নির্দেশ ছিল সেই ধরনের কোনো নির্দেশ ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে দেওয়া হয়নি। ফলে তারপরেই ডিভিশন বেঞ্চে এই মামলা আসে এবং দীর্ঘদিন তার বিচার প্রক্রিয়া চলে। ফলে সব মিলিয়ে আজকে যে ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে বা যা নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে স্পষ্ট করে বলা হয়েছে যে আপাততভাবে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিধানসভার অধ্যক্ষের এই যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তের ওপর তারা কোনোভাবে হস্তক্ষেপ করছেন না। অর্থাৎ মাননীয় বিচারপতিরা তারা এই সিদ্ধান্তের ওপর কোনোভাবে হস্তক্ষেপ করছেন না। সিঙ্গেল বেঞ্চের কাছে এই মামলা ফেরত পাঠানো হচ্ছে। তার কারণ যে প্রথম যে মূল মামলা ছিল, মূল মামলা সেখানেই দায়ের হয়েছিল। ফলে সেখানে মামলার আগে নিষ্পত্তি হবে। নিষ্পত্তি করার জন্য ডিভিশন বেঞ্চের তরফ থেকে সময়সীমা কার্যত বেঁধে দেওয়া হয়েছে এবং সিঙ্গেল বেঞ্চের বিচারপতিকে অনুরোধ করা হয়েছে যে আগামী 2 মাসের মধ্যে এই মামলার
নিষ্পত্তি করতে হবে এবং সেখানেই কিন্তু এই মামলার প্রেক্ষিতে যে অভিযোগ এসছে বা পাল্টা অভিযোগ এসছে সেগুলি হলফনামা আকারে পেশ করতে হবে, হলফনামার আদান প্রদান করতে হবে। তারপর সেখানে গিয়ে যা সমস্ত পক্ষের যারা আইনজীবী রয়েছে সেই আইনজীবীরা তাদের যা বক্তব্য রয়েছে সেই বক্তব্য পেশ করবেন এবং তারপর সিঙ্গেল বেঞ্চের কাছে এই মামলার নিষ্পত্তি হবে। ফলে আপাততভাবে আগামী 2 মাসের জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যিনি কিন্তু বিরোধী দলনেতা হিসাবে তিনি স্বীকৃতি পাচ্ছেন, অর্থাৎ স্পিকারের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের ওপর আপাততভাবে কোনো রকম হস্তক্ষেপ করা হচ্ছে না। কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এটাও স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই যে সিদ্ধান্ত স্পিকার নিয়েছিলেন আপাততভাবে এই সিদ্ধান্তকে অস্থায়ী সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করতে হবে এবং 2 মাসের মধ্যে যখন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সিদ্ধান্ত নেবে তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে যা পদক্ষেপ আছে আইন অনুযায়ী যা পদক্ষেপ হয় সেগুলো কলকাতা হাইকোর্ট গ্রহণ করবে বা স্পিকার গ্রহণ করতে পারে। বেশ, সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো। যে বড় খবরে আমরা রয়েছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণার সিদ্ধান্ত অস্থায়ী সিদ্ধান্ত, অধ্যক্ষের সিদ্ধান্তকে অস্থায়ী সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। বিরোধী দলনেতার মর্যাদা সংক্রান্ত মামলায় আজকে কথা জানিয়ে দিল হাইকোর্ট। 2 মাসের মধ্যে মূল মামলার নিষ্পত্তি করবে সিঙ্গেল বেঞ্চ, সমস্ত অভিযোগের নিষ্পত্তি করবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। অর্থাৎ গোটা বিষয়টা কিন্তু মামলার যে একেবারে চাপানুতরটা এই পর্যায়ে গেছিল যে কালীঘাট তৃণমূলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে প্রস্তাব পাঠানো হয়েছিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আবার বিরোধী দলনেতা হিসাবে তাদের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল। স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে বেছে নেন, সেই নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। আজকে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল যে এটা স্পিকারের অস্থায়ী সিদ্ধান্ত হিসেবে দেখতে হবে। 2 মাসের মধ্যে মূল মামলার নিষ্পত্তি করবে কলকাতা হাইকোর্ট। আমি এইখানে তোমার কাছ থেকে জানতে চাইছি সৌভিক, তাহলে এই যে কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূল, এটা আজকের এই যে নির্দেশ সেটা কাদের ক্ষেত্রে স্বস্তি, কাদের ক্ষেত্রে ধাক্কা? দেখো, এই যে মামলা, এই মামলার ক্ষেত্রে আপাততভাবে তুমি বলতে পারো স্বস্তি বা অস্বস্তি দুপক্ষেরই রয়েছে। তার কারণ হলো তুমি জানো যে কালীঘাট তৃণমূলের তরফ থেকে স্বস্তির জায়গা একটাই, যে সেখানে বলা হয়েছে যে স্পিকারের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত অস্থায়ী সিদ্ধান্ত, অর্থাৎ বিধানসভার অধ্যক্ষ তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এটাই হলো কালীঘাট তৃণমূলের স্বস্তির জায়গা এবং এটাই কিন্তু ঋতব্রতপন্থী যারা তৃণমূল রয়েছেন তাদের একমাত্র অস্বস্তির জায়গা। কিন্তু আপাততভাবে যেটা একেবারে নিশ্চিত করে বলা হয়েছে যে এই যে 2 মাস সময়সীমা রয়েছে, এই 2 মাস সময়সীমার মধ্যে সেখানে সিঙ্গেল বেঞ্চ কিন্তু ঠিক করতে পারবেন যে এই গোটা বিষয়টাতে কার বক্তব্য ঠিক বা কার বক্তব্য বেঠিক। ফলে এখানে সময়সীমা একটা বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এই যে আইনি বা আইনি লড়াই, যেটা আইনি লড়াই সেটা কিন্তু একটা দীর্ঘ আইনি লড়াই। তার কারণ হলো তুমি জানো যে আপাতত কমপক্ষে 2 মাস এই মামলা সিঙ্গেল বেঞ্চের কাছে বিচারাধীন থাকবে এবং তারপরে তুমি জানো এই মামলা সিঙ্গেল বেঞ্চে বিচারাধীন থাকবে। সেখান থেকে যা রায় হবে সেই রায়ে যে পক্ষ হারুক বা যে পক্ষ কিন্তু অপর পক্ষ কিন্তু ডিভিশন বেঞ্চে তারা ফের আসবেন। ডিভিশন বেঞ্চের কাছে সে মামলার আবার নিষ্পত্তি হবে এবং এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে। ফলে তুমি বুঝতেই পারছো যে সব মিলিয়ে এই যে মামলা রয়েছে, একেবারে সব মিলিয়ে এই যে মামলা রয়েছে সেটা এখনো আইনি লড়াইয়ের বাকি রয়েছে। তার কারণে এবার 2 মাসের মধ্যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চকে সিদ্ধান্ত নিতে হবে, এমনকি এরপরে সর্বোচ্চ আদালতে পর্যন্ত মামলা যেতে পারে বলে আইনজীবীদের একটা বড় অংশ মনে করছেন। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই নিয়ে আপনারা জানেন যে আসল তৃণমূলকে তাই নিয়ে কিন্তু একটা চাপানুতর দীর্ঘ সময় ধরে চলছে। আমি এইখানে দেখাতে চাইবো আপনাদের ঋতব্রত তৃণমূলের তরফে আখরুজ্জামান কি বলেছেন। একটা দল করেছিলাম, নেত্রীর প্রতি ভরসা রেখেছিলাম, নেত্রীকে আমরা বলেছিলাম যে এই সরকারের পতনের পরে আমাদের আত্মবিশ্লেষণ হওয়া দরকার ছিল, কিন্তু সেই আত্মবিশ্লেষণ না করে আমরা যেটা উপলব্ধি করেছিলাম এই নির্বাচনে হারার পেছনে অনেকগুলো কারণের মধ্যে তার আত্মীয়র একটা সম্পর্ক ছিল। আমরা বলেছিলাম এই জায়গায় তোমাকে সজাগ হতে হবে। তো আমরা যখন আওয়াজ তুলেছিলাম যে তোমার রক্তের সম্পর্ক চাও না কর্মীদের চাও, নেত্রী আমাদের প্রত্যাখ্যান করেছে বলে নেত্রীর কাছ থেকে তো উনি আমাদের সরে যেতে বাধ্য করেছেন। আমরা বিগত সরকারে থাকার পর একটা বৃহত্তম রাজনৈতিক দল আমরা, সেখানে কিন্তু আমরা আত্মবিশ্লেষণ করতে পারলাম না, যার জন্য আমরা নির্বাচনে ভরাডিবি হলো তাকে দাঁড়িয়ে আবার নেত্রী বলছে তাকে স্যালুট করো, তাকে সম্মান জানাও। এটাই তো আমাদের প্রতিবাদ ছিল। আমরা নতুনভাবে বেরিয়ে এসে আমরা অরিজিনাল তৃণমূল কংগ্রেসের যে দাবিটা করছি, আশা করি নির্বাচন কমিশন আমাদের স্বীকৃতি দেবে এবং যখনই আমরা স্বীকৃতি পেয়ে যাব, আমাদের সিম্বল পেয়ে যাব, আমাদের আন্দোলন
বিজেপির বিরুদ্ধে, বিজেপির স্বজন পোষণ দুর্নীতির বিরুদ্ধে মানুষ দেখবে। নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণার সিদ্ধান্ত অস্থায়ী সিদ্ধান্ত, অধ্যক্ষের সিদ্ধান্তকে অস্থায়ী সিদ্ধান্ত বলে গণ্য করা হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতার মর্যাদা মামলায় আজকে এই কথা জানিয়েছে হাইকোর্ট। 2 মাসের মধ্যে মূল যে মামলা, সেই মামলা নিষ্পত্তি করবে সিঙ্গল বেঞ্চ। সমস্ত অভিযোগের নিষ্পত্তি হবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। তার জন্য 2 মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ একেবারে আপনারা জানেন যে বিরোধী দলনেতা এই মুহূর্তে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিরোধী দলনেতার আসল মর্যাদার দাবিদার কে তা নিয়ে মামলা একেবারে আদালত পর্যন্ত গড়িয়েছে। যে মামলায় আজকে কলকাতা হাইকোর্টের তরফে এই কথা বলা হলো, এইটা স্পিকারের অস্থায়ী সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করার সিদ্ধান্তকে অস্থায়ী সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে। 2 মাসের মধ্যে মূল মামলা নিষ্পত্তি করবে কলকাতা হাইকোর্ট। আমি সরাসরি আজকে যে সওয়াল জবাব পর্ব চললো এবং আদালত কি বললো বিস্তারিত জানার জন্য কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিকের সঙ্গে, সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, এইটা আমাদের জানাও, এইটা বিতর্ক তখন থেকে চলছে যেদিন থেকে স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতার মর্যাদা দিয়েছেন, তারপর থেকে আইনি লড়াইটা কোন পথে এগিয়েছে, আজকে কি হলো আদালতে? দেখো, প্রথমত আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে শুধুমাত্র এই মামলার ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে এবং এই নির্দেশে আজকে কলকাতা হাইকোর্ট খুব স্পষ্ট করে বলেছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করার যে সিদ্ধান্ত অধ্যক্ষ নিয়েছিলেন, সেই সিদ্ধান্তকে অস্থায়ী সিদ্ধান্ত হিসাবে দেখতে হবে এবং এই মামলাকে সিঙ্গেল বেঞ্চের কাছে ফেরত পাঠানো হলো। সিঙ্গেল বেঞ্চ এই মামলার নিষ্পত্তি করবে এবং সেই জন্য কলকাতা হাইকোর্টের ডিভিশন সময়সীমা বেঁধে দিয়েছেন। মাননীয় বিচারপতিরা বলেছেন যে আগামী 2 মাসের মধ্যে সিঙ্গেল বেঞ্চের কাছে এই মামলার নিষ্পত্তি হবে এবং সেই সময় অবধি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তই অস্থায়ী সিদ্ধান্ত হিসাবে বলবৎ থাকবে। ফলে তুমি জানো যে এই মামলার যে একাধিক অভিযোগ উঠেছিল, সেই অভিযোগগুলির ক্ষেত্রে কোনোটার নিষ্পত্তি কিন্তু আজকে ডিভিশন বেঞ্চ করেননি। মাননীয় বিচারপতিরা বলেছেন যে এখানে যা অভিযোগ এবং পাল্টা অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ এবং পাল্টা অভিযোগের নিষ্পত্তি করতে গেলে সেখানে হলফনামা আদান প্রদানের প্রয়োজন রয়েছে, দীর্ঘ সওয়াল জবাবের প্রয়োজন রয়েছে। ফলে সমস্ত পক্ষের আইনজীবীরা সেই হলফনামা আদান প্রদান করবেন, তারা সিঙ্গেল বেঞ্চের কাছে আসবেন এবং সিঙ্গেল বেঞ্চের কাছে এসে হলফনামা আদান প্রদান করে দীর্ঘ সওয়াল জবাবের যে প্রক্রিয়া রয়েছে সেইটা তারা শেষ করবেন এবং সেখানে যা যা অভিযোগ আছে সেই অভিযোগ তারা পেশ করবেন এবং তারপরে সিঙ্গেল বেঞ্চ এই মামলার ক্ষেত্রে তার যা সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন। ফলে তুমি বুঝতে পারছো যে যখন বিধানসভার অধ্যক্ষ তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তিনি কিন্তু বিরোধী নেতা হিসাবে স্বীকৃতি দেন, তারপরেই শোভনদেব চট্টোপাধ্যায় তিনি সিঙ্গেল বেঞ্চে আছেন এবং সিঙ্গেল বেঞ্চের কাছ থেকে সেই পর্যায়ে কোনো নির্দেশ না পাওয়ায় শোভনদেব চট্টোপাধ্যায় তিনি ডিভিশন বেঞ্চের কাছে আবেদন করেন এবং সেই আবেদনের ভিত্তিতেই আজকের এই রায়। ধন্যবাদ সৌভিক। সৌগত রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, কলকাতা বিমানবন্দর চত্বরে সৌগত রায়ের গাড়িতে হামলা, চোর চোর স্লোগান। সৌগত রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, বাইরে চোর চোর স্লোগান, এইভাবে লাগাতার সৌগত রায়ের গাড়িতে চাপড় মারতে দেখা গেল বিক্ষোভকারীদের। কথা বলবো আবির দত্ত, আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছে। আবির, কারা কি কারণে এই বিক্ষোভ দেখালো? দেখো, যেটা জানা যাচ্ছে যে সৌগত রায় তিনি এয়ারপোর্টের একটি কমিটির তিনি চেয়ারম্যান। আজকে সেই কমিটির একটি মিটিং অ্যাটেন্ড করতে তিনি এয়ারপোর্ট প্রেমিসেসেই যান শীষমহলের কাছে এবং সেই মিটিং এ যাওয়ার সময় সেই এয়ারপোর্ট প্রেমিসেসের সামনেই তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় একদল ব্যক্তি
এবং বেশ কয়েকজন সেখানে উপস্থিত থাকে এবং তারা কালো পতাকা দেখাতে থাকেন, চোর চোর স্লোগান দেখাতে থাকেন এবং তার সাথে সাথে গাড়িতে চাপড় মারতে থাকেন। এবং সৌগত রায়ের যারা নিরাপত্তা রক্ষীরা তারা সৌগত রায়কে নিয়ে বেশ কিছুক্ষণ গাড়ির মধ্যেই আটকে থাকেন। তার পরবর্তীকালে তাকে নিয়ে ওই মিটিং এ যেখানে হবে শীষমহলে সেই মিটিং এ নিয়ে তাকে যাওয়া হয়। এর পরবর্তীকালে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মিটিং চলছে এবং বাইরে কিন্তু বিক্ষোভের প্রক্রিয়া চলছে। অভিযোগ যেটা বিজেপি কর্মী সমর্থকরা তারা এই কালো পতাকা নিয়ে তারা এই বিক্ষোভ করেছে। যেখানে এই মিটিং হচ্ছে সেখানে এটাও সূত্র মারফত জানা যাচ্ছে যে সেখানে আরো দুজন এমএলএ উপস্থিত, দমদমের এমএলএ এবং উত্তর দমদমের এমএলএ, বিজেপির এমএলএ, তারা কিন্তু সেখানে উপস্থিত। তাদের সঙ্গেই কিন্তু তারাও কিন্তু সেই মিটিং এ উপস্থিত থাকবেন এবং তার সাথে সাথে এয়ারপোর্ট কর্তৃপক্ষ কিন্তু বেশ কিছুক্ষণ দমদমের সাংসদ সৌগত রায়কে তাকে আটকে থাকতে হয় এবং তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, চোর চোর স্লোগান বলা হয় এবং তার সাথে সাথে কালো পতাকাও দেখানো হয়। সেই ছবিও কিন্তু দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে। তবে এই পরিস্থিতির পরে কিন্তু ব্যাপক চাঞ্চল্য এবং উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এয়ারপোর্ট চত্বরে। আবির, আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।